কাজল রানীর গুমের ঘটনা, একের পর এক গুম থেকে ফিরে আসারা জানাচ্ছে আয়না ঘরের গল্প। সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার। দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক। হাসিনার সামনে তখন দুইটা কাজ, বিদেশিদের বুঝানো, দেখো গুম বাংলাদেশে নতুন না, এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই, তদন্তও হয় নাই। বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা, এত চাপাচাপি কইরো না। আর 2 নম্বর হইতেছে দেশে দেখানো, গুম তো জিয়া করছে, বিএনপি করছে, আমরা করলেই দোষ। তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন। ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না, ওই যে ওইটা। বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমই। তো তাসনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে, তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন? যাই হোক, আজ এইবার দেখি জিয়ার আমলে কি গুম হয়েছিল। গুম বইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ। 1977 সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয়, তারিখটা 2 সেপ্টেম্বর। একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে। 2 অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার ছুড়ে এবং রাইফেলের গুলি ছুড়ে। এইটা পুরো পরিকল্পিত সংকেত। এই সংকেত শুই না শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে। এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কুর্মিটলা বিমান ঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয়। প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় 700 সৈন্য এবং বিমান কর্মীরা আক্রমণ করে, যারা অস্ত্র এবং গোলা বারুদ লুট করে। সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিফলেট ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে। সকাল 5টায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা, যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল। বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে, দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সেই বিপ্লবী পরিষদের প্রধান। এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর, রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল। এবং এই বিদ্রোহের সময় 11 জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয়। শুধু তাই না, একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তার সন্তান নিহত হয়। গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদ, গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী, উইং কমান্ডার আনোয়ার শেখ, স্কোয়াড্রন লিডার মতিন, ফ্লাইট লেফটেন্যান্ট শওকত জান চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ, ফ্লাইং অফিসার মাহবুল আলম, ফ্লাইং অফিসার আখতারুজ্জামান, পাইলট অফিসার MH আনসার, পাইলট অফিসার নজরুল ইসলাম, পাইলট অফিসার শরীফুল ইসলাম। শুধু এই না, বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের 16 বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে। এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না। রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল, বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল। এখন এটা সেনা বিদ্রোহ হইলে খুনোখুনি করলো, কি করবে সরকার? যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে, তাই তো? ঠিক কি না? নাকি বলবে মেরা সকল শিরক না, তাই বলে কি প্রেম দেব না? সেনা বিদ্রোহ হয়েছে, সেটা দমন করা হয়েছে। সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে, এটা জানে। দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। সারা দুনিয়া এটাই নিয়ম। সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে, কোনো আলাদা কিছু ঘটবে না, সম্ভব না। তাহলে জিয়া সরকারের দোষ কোথায়? এটারে গুম কেন বলা হইতেছে? এটার গুম বলার কোনো কারণ আছে? গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ কোর্ট মার্শাল হচ্ছে, তার একটা লিখিত পরিত আছে, তো তার একটা আইন আছে, তো তার নাম আছে, তার একটা বিচার হচ্ছে, তো যেরকমই বিচার হোক। প্রফেসর ইউনূসের সরকার গুম কমিশন করেছে, সেই গুম কমিশনগুলোকে গুম বলে না। না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে, সেই জন্য বলে না। যাই হোক, এই যে হাসিনার বয়ান, সেটা তো সে পলিটিক্যালি বলছে, মায়ের কান্না নামে সংগঠন করছে। এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য। কি কি অ্যাসেট বানাইছে? প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি 77। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। আর এটা টেলিছবি করিছে সিআইএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়া। সেই উপন্যাসকে 2018 সালে
টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সারোয়ার ফারুকী। হা, ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। হা, এই মোস্তফা সারোয়ার ফারুকী পত্রিকায় লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। ফারুকী স্ট্যাটাস দিয়া জানায় যে কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা করছে না, বুঝছাও? মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আওয়ামী লেসপেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সারোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। পত্রিকায় লিখিচ্ছে ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে, তিনি হইলেন সাহিত্যিক আনিসুল হক। উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকীর প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস, ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। আহা, মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় তো কাইন্দা বুক ভাসাইছিলা, তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন 2018 সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই 1977-এর ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? মনে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল। ফারুকী তখন সিআরআই টাকা দিছিল, তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন একটা গুম কমিশন হয়েছে, এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসো, সেই সরকার করেছে। সেই 1977 সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে? এখন তো তুমি ক্ষমতাবান, কও ক্যাবিনেটে কও, একটা সৎ উদ্যোগ হইতে পারে, সিনেমা বানাইতে পারো, ক্যাবিনেটে বসতো কবে না যে গুম কমিশন হয়েছে 1977 সালে, গুমের বিচার করো, তদন্ত করো। এখন আবার সে কইবে না, কারণ সিআরআই তো টাকা দিবে না। চালাক মানুষ, এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? হ্যাঁ, অনেকে মনে করে আসিফ নজরুল। হ্যাঁ, না, সেটা ঠিক না। কে আসেন সেটা দেখি। মোস্তফা সারোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষ নন্দ গোষ্ঠ যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সারোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে, আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সারোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা, সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহা আনন্দে কাম সাইরা ঠাসি খায় বসে আছে। দেখিস কেমন চালাকের চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সারোয়ার ফারুকীর কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা কি কইছে, ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কন্ত রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী, তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলাই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন কইবে সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করব? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, কিন্তু সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল। এই যে শুনেন, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং টাইমে কইছে? কয় নাই, বলছে নিজস্ব ক্যাপাসিটিতে, নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদরাই সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন? হ্যাঁ, তার মানে 53 বছর কোনো সংস্কার হয় নাই। হ্যাঁ, ওই সংস্কার বুঝে চিন্তা করেন, সংস্কার হয় নাই। 80-র দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে, এটা সংস্কার না রেজওয়ানা? 82 সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল, তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হইলো,
এইটা সংস্কার না? সিটি কর্পোরেশন হইল ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল, এটা সংস্কার না স্থানীয় সরকারের? 1991 সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল, এটা সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল 96 সালে, এটা সংস্কার না? 1990-এর দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইল, এটা সংস্কার না শিক্ষায়? 1982-তে জাতীয় ঔষধ নীতি করা হইল, পুরো ফার্মাসিউটিক্যালের আগাপাস্তলার সংস্কার হইল এই নীতিতে, এটা সংস্কার না? এই 4.5 মাসে আন্নে কিতা করিছেন সুন্দরী উপদেষ্টা? আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি? তো কি সংস্কার করেছেন? মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলাম না আর কি। হ্যাঁ, এইটা তো আন্নার মন্ত্রণালয়ের কাজ নাকি? হারকুলিস হয়ে গেছেন, হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, হ্যাঁ, নতুন উপদেষ্টা বানানো, একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে। হ্যাঁ, হারকুলিস সবার চেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি পারেন। ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন? এটা বাড়ান, এটা তো আপনার কাজ। বাড়ায় দেখান যে দায়িত্ব নিছেন, সেটা পারেন করতে। 4 মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি। দেখি কেনকা পারেন? এটা তো পারেন না। আসল কামে তো কোনো ব্যাদ নাই, যেটি বোমবাস্টিং কথা কওয়া যাবি, কোনো দায়িত্ব নেওয়া লাগবে না, সেটি একেবারে লেফটে ওঠে। একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে? দিয়ে দিব, সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি। 4 মাসে ঢাকার বাতাস ক্লিয়ার। লাগবা বাজি? জানি লাগবে না। হ্যাঁ, কারণ পারবে না তুমি এটা করতে। আওয়াজ তাই নিচে। আর সামেসি কোনো ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও, তোমার হুতায় দেওয়া 1-2 এর ব্যাপার, বেশি বাইরেও না। ঝড় আসলে না সামাল দিবার পারবে না, কান্দা বুক ভাসাবা। খুব খেয়াল রেজওয়ানা, সামনে মুরগি পিছে শিয়াল।